তুমি আমাদের দেশের গর্ব। আজ থেকে তোমার পরিবারের সকল খরচ রাষ্ট্র বহন করবে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমাদের গল্পটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। উত্তরের শহর পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন। শহরের মানুষ জংশনের পেছনের বস্তিটাকে ভালো করে চিনত না বা চিনতে চাইতও না। শহরের কোনো ম্যাপে এই বস্তির নাম লেখা ছিল না, কিন্তু ট্রেনের ভেপু ঠিকই জানতো প্রতিদিন ভোর না হতেই এই পাড়া জেগে ওঠে। এখানকার গরিব মানুষগুলোর জীবন আর বেঁচে থাকার লড়াই চলতো এই রেল লাইনকে ঘিরেই। ট্রেন না চললে তাদের পেটে ভাত জুটত না। কেউ ট্রেনের বগির ভেতর ঝালমুড়ি বিক্রি করত, কেউ বা প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে চা আর সেদ্ধ ডিম বিক্রি করত। এই বস্তিরই একটা কুড়ে ঘরে বাস করত রহমত আলী আর তার 15 বছরের একটি মেয়ে আমেনা। আমেনার মা মেয়েটি জন্মের পরপরই মারা গিয়েছিলেন। সেই থেকে রহমত আলী একা হাতে মেয়েকে বড় করেছেন। রহমত আলী একসময় বাংলাদেশ রেলওয়ের একজন লাইনম্যান ছিলেন, কিন্তু বছর 5 আগে এক ঝড়ের রাতে লাইন মেরামত করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছিল। সেই থেকে তিনি পঙ্গু, বিছানায় পড়ে আছেন। নিজে থেকে উঠে বসার ক্ষমতাটুকুও তার নেই। এখন আমিনা বড় হয়ে তার পঙ্গু বাবাকে পরম আদরে শক্ত করে ধরে বেঁচে আছে। আমিনা পড়াশোনায় খুবই ভালো ছিল। সে ছিল ভীষণ মেধাবী। বস্তির পাশের এক সরকারি প্রাইমারি স্কুল থেকে 5ম শ্রেণীতে সে বৃত্তিও পেয়েছিল। কিন্তু বাবার ওই দুর্ঘটনার পর তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। জমানো যা কিছু টাকা ছিল সব বাবার চিকিৎসাই শেষ হয়ে যায়। পেটের দায়ে বাধ্য হয়ে 8ম শ্রেণীর পর আমিনার পড়াশোনা চিরতরেই বন্ধ হয়ে যায়। বই খাতার বদলে তার ছোট্ট হাতে ওঠে নোংরা চটের বস্তা। সে হয়ে যায় স্টেশনের টোকাই বা ভাঙ্গারি কোরানো মেয়ে। প্রতিদিন ভোর 4টায় উঠে সে রেল স্টেশনে ভাঙ্গারি ঘোরায়। প্লাস্টিকের বোতল, লোহার টুকরা, পুরানো পত্রিকা, এসবই তার বেঁচে থাকার সম্বল। এখন মানুষ তাকে ডাকতো ভাঙ্গারির মেয়ে। কেউ তার সাথে ভালো করে কথা বলতো না, নোংরা বলে দূরে সরিয়ে দিত। কিন্তু আমিনার মনে এসব নিয়ে কোনো কষ্ট বা রাগ ছিল না। তার মাথায় সারাক্ষণ একটা চিন্তাই ঘুরত, কিভাবে সারাদিন কাজ করে বাবার ব্যথার ওষুধ কেনা যায় আর দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করা যায়। মাঝে মাঝে ব্যথায় রহমত আলীর ঘুম ভেঙে যেত। তিনি ডুকরে কেঁদে উঠতেন। মেয়ের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে বলতেন, মারে আর কতদিন তুই এই নোংরা করাবি? আমার জন্য তোর জীবনটা একেবারে শেষ হয়ে গেল। আমি তোর জন্য একটা বিরাট বোঝা হয়ে গেছি মা। আল্লাহ আমাকে কেন যে নিজের কাছে তুলে নিচ্ছে না। বাবার কথা শুনে আমিনা দু চোখ বেয়ে অশ্রুর ধারা নেমে আসতো। সে বাবার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতো, আপনি আমার বোঝা নন আব্বা, আপনি আমার বেঁচে থাকার একমাত্র আশা। আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কাজ থামাবো না। আমি ঠিক আবার পড়াশোনা শুরু করব। একদিন অনেক বড় হব। আপনার এই আমিনা জীবনে কখনো হার মানবে না বাবা। আপনি দেখে নিয়েন, প্রতি রাতে স্টেশনের কোলাহল যখন থেমে যেত, চারপাশ যখন নীরব হয়ে যেত, আমিনা তখন এমন একটা কাজ করত যা কেউই জানতো না। সে চুপি চুপি গিয়ে পুরনো রেলের ঘরে বাতিল হয়ে যাওয়া ট্রেনের বগি আর ইঞ্জিনগুলোর কাছে বসত। ব্রেকের তার, চাকার গিয়ার, বাতাসের পাইপ সব খুব মনোযোগ দিয়ে দেখত। লোহার যন্ত্রপাতিতে হাত দিয়ে সে বোঝার চেষ্টা করত এগুলো কিভাবে কাজ করে। তার কোনো স্কুল ছিল না, কোনো বই বা শিক্ষক ছিল না, কিন্তু তার হাত দুটো যেন জন্ম থেকেই এসব যন্ত্রপাতি বোঝার জন্যই তৈরি হয়েছিল। একবার দেখলে সে সব মনে রাখতে পারত। একদিন ঈশ্বরদী স্টেশনের মাস্টার আব্দুল করিম সাহেবের পুরানো মোটরসাইকেলটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। আমিনা দূর থেকে আর চোখে দেখেই সমস্যাটা বুঝে ফেলল। ইঞ্জিনের ভেতরে একটা ছোট্ট পিন জ্যাম হয়ে আছে। স্টেশন মাস্টার যখন চা খেতে গেলেন, আমিনা চুপি চুপি গিয়ে নিজের কাছে থাকা একটা সেফটি পিন দিয়ে ময়লাটা পরিষ্কার করে দিল। স্টেশন মাস্টার ফিরে এসে কিক দিতেই বাইক স্টার্ট নিয়ে নিল। তিনি খুবই অবাক হয়ে গেলেন, কিন্তু যখন জানতে পারলেন কাজটা ওই টোকাই মেয়েটার, তখন তাকে বাহবা দেওয়ার বদলে প্রচণ্ড ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। তিনি চিৎকার করে বললেন, এই ফকিন্নিজি, ভাঙ্গারি মেয়ে হয়ে তুই হাত দিয়েছিস আমার গাড়িতে, নোংরা করেছিস, দূরে থাক, আজ থেকে স্টেশনের কোনো দামি জিনিসের কাছেও আসবি না। সেদিন আমিনা মাথা নিচু করে সরে গিয়েছিল। রেল লাইনের পাশে বসে অনেকক্ষণ ডুকরে ডুকরে কেঁদেছিল, কিন্তু চোখের অশ্রু মুছে সেদিনই সে নিজের কাছে একটা বড় প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি প্রমাণ করে দেব একজন ভাঙ্গারি মেয়েও মানুষ হয়, তার বুদ্ধি আর তার ক্ষমতাও আছে। সেদিন ছিল 16ই ডিসেম্বর। বিজয় দিবসের সরকারি ছুটিতে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল ঈশ্বরদী জংশনে।
আমিনা সেদিনও ভোর 4টায় উঠেছিল, বস্তা কাঁধে নিয়ে স্টেশনে রওনা হয়েছিল। হঠাৎ মাইকে ঘোষণা এলো, সম্মানিত যাত্রী সাধারণ, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে। যাত্রীদের হলুদ দাগের পেছনে দাঁড়ানোর অনুরোধ করা হচ্ছে। ঘোষণা শোনার পর মানুষের মধ্যে একটা তাড়াহুড়া তৈরি হয়ে গেল। আমিনাও নিজের বস্তাটা একপাশে সরিয়ে প্ল্যাটফর্মের একটু ভেতরের দিকে চলে এলো। ট্রেনটি কুয়াশা ভেদ করে প্ল্যাটফর্মে ঢুকছে, কিন্তু কিছু একটা ঠিক নেই। ট্রেনের গতি কমার কোনো লক্ষণই নেই। ঈশ্বরদী জংশনে সব ট্রেন থামে। প্ল্যাটফর্মে ঢোকার মুখে গতি একেবারেই কমে যাওয়ার কথা, কিন্তু চিত্রা এক্সপ্রেস যেন কোনো দানবের মতো প্রবল বেগে ছুটে আসছে। আমিনা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে ট্রেনের চাকার দিকে তাকালো। সে কান পাতল। ব্রেক কষলে লোহার চাকার সাথে ঘষা লেগে যে আগুনের ফুলকি তৈরি হয়, বিকট শব্দ হওয়ার কথা, তার কিছুই হচ্ছে না। ট্রেনের নিচে বাতাসের পাইপটাও ছিঁড়ে ঝুলে আছে। তার বুদ্ধিমান মস্তিষ্ক মুহূর্তের মধ্যেই কাজ করতে শুরু করলো। তার বুকের ভেতর দিয়ে একটা ভয়ের বিদ্যুৎ খেলে গেল। ব্রেক ফেল? ট্রেনের ব্রেক পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি? আরে এই ট্রেনটা তো থামছে না, ব্রেক ফেল করেছে। সবাই সরে যান। প্ল্যাটফর্মে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। স্টেশন মাস্টারের রুমের সামনে দাঁড়ানো এক কর্মকর্তা ঘাম মুছতে মুছতে বললেন, সর্বনাশ, ট্রেন তো পাগলা ঘোড়ার মতো ছুটছে, কেউ ওকে থামাতে পারবে না। সামনেই রাস্তা শেষ, ট্রেনটা সোজা স্টেশনের দেয়ালে গিয়ে আছড়ে পড়বে। ঠিক সেই ভয়ের মুহূর্তে ওই বিশৃঙ্খলার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই টোকাই মেয়েটি শান্ত ও শক্ত গলায় বলে উঠল, এই ট্রেন আমিই থামাবো। তার কথা শুনে এক লোক তাচ্ছিলের সুরে ধমক দিয়ে উঠল, একটা টোকাই মেয়ে নাকি ট্রেন থামাবে? যা, নিজের বস্তা নিয়ে ভাগ এখান থেকে। আমিনা দৌড়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেল। স্যার, ট্রেনের ব্রেক নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি লোহা লাগাতে হবে, আমাকে একটু সাহায্য করুন। করিম সাহেব তাকে দেখেই ধমক দিলেন, তুই এখানে কি করছিস? যা, ভাগ এখান থেকে। কেউ তার কথা শুনল না। বড়বাবুরা পাগলের মতো দৌড়াচ্ছে, ফোনে কথা বলছে, কিন্তু কেউই ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আমিনা বুঝলো এখন আর কারো মুখের দিকে তাকিয়ে থাকার সময় নেই। ট্রেনটার আর মাত্র কয়েকশো হাত বাকি প্ল্যাটফর্মের শেষে পৌঁছাতে। এরপরই সেটা সোজা গিয়ে আছড়ে পড়বে স্টেশনের মূল ভবনে। শত শত মানুষ মারা যাবে বিজয় দিবসের এই আনন্দের দিনে। সে এক দৌড়ে ছুটল প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায়, পুরনো টিনের ঘরের দিকে। সে জানতো সেখানে একটা ইমার্জেন্সি লোহার যন্ত্র রাখা আছে, যাকে ডিরেইলার বলে। লাইনের উপর এটা বসালে ট্রেনের চাকা আটকে যায়। রাতে পুরনো বগির কাছে বসে কতবার সে এই যন্ত্রটা হাত দিয়ে ছুঁয়ে দেখেছে, কিন্তু ঘরের দরজায় বিশাল এক তালা ঝুলছিল। আমিনা লাইনের পাশ থেকে একটা ভারী পাথর তুলে নিল। 1 ঘা, 2 ঘা, 3 ঘা, অবশেষে তালাটা ভেঙে গেল। ভেতরে পড়ে আছে লোহার ভারী যন্ত্রটা। ওজন কমপক্ষে 20-25 কেজি হবেই। এত ভারী, আমিনার মতো একটা শুকনো মেয়ের পক্ষে সেটা তোলা প্রায় অসম্ভব। কিন্তু আমিনার চোখের সামনে তখন ভাসছে শত শত মানুষের আহাজারি। সে দাঁতে দাঁত চেপে ধরল। নিজের শরীরে শেষ বিন্দু শক্তি এক জায়গায় করে সে লোহার ভারী যন্ত্রটা টেনে রেল লাইনের দিকে নিয়ে যেতে লাগলো। ট্রেন তখন আরও কাছে চলে এসেছে। ইঞ্জিনের গর্জন বাড়ছে, মাটি থরথর করে কাঁপছে। প্ল্যাটফর্মে কান্নাকাটি চরমে পৌঁছে গেছে। মানুষের চিৎকার কানে তালা লাগিয়ে দিচ্ছে। সে লোহার যন্ত্রটা টেনে লাইনের কাছে নিয়ে গেল। তার হাত কাঁপছে, শরীর কাঁপছে, কিন্তু তার চোখ কাঁপছে না। সে মাথা ঠান্ডা রেখে নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে ঠিক সেই জায়গায় যন্ত্রটা বসালো যেখানে বসালে ট্রেনের চাকা ধরা পড়বে। আর চোখের পলকে সেই লাইনের পাশ থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। সেই ভয়ঙ্কর মুহূর্তটা এলো। কান ফাটানো এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হলো। চিত্রা এক্সপ্রেসের সামনের চাকা প্রচণ্ড বেগে ওই লোহার যন্ত্রের সাথে ধাক্কা খেল। চাকার সাথে লোহার ঘর্ষণে আগুনের ফুলকির ফোয়ারা ছুটে গেল চারদিকে। ধাতুতে ধাতুর ঘষা খাওয়ার তীব্র আওয়াজ আর যাত্রীদের চিৎকারের মধ্য দিয়ে ট্রেনটি প্রচণ্ড ঝাঁকুনি খেল। এরপর ধীরে ধীরে ট্রেনটি থেমে গেল। ইঞ্জিনের সামনের অংশটি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে। স্টেশনের মূল দেয়াল থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থামল। আরেকটু এগিয়ে গেলেই সরাসরি স্টেশনের দেয়ালে ধাক্কা লাগত। পুরো ঈশ্বরদী জংশনে নেমে এলো এক অদ্ভুত পিনপতন নীরবতা। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীর সব শব্দ থেমে গেছে। তারপর ভেঙে পড়ল হাজারটা স্বস্তির কণ্ঠ। যাক, বাঁচা গেছে। কে থামালো ট্রেনটা? ওই মেয়েটা নাকি? ওই ভাঙ্গারির মেয়েটা থামিয়েছে। মানুষ পাগলের মতো দৌড়ে ট্রেনের ইঞ্জিনের দিকে ছুটে এলো। কিন্তু আমিনা কোথায়? সে ততক্ষণে লাইনের ধারের পাথরের উপর বসে পড়েছে।
ভারী লোহার টেনে আনতে গিয়ে তার হাতের তালুর চামড়া ছিলে রক্ত ঝরছিল। কপালে পাথরের আঘাত লেগেছে, চোখ দুটো বন্ধ, আর মুখে লেগে আছে একটুখানি তৃপ্তির সুন্দর হাসি। সেদিন সন্ধ্যার মধ্যেই খবর পৌঁছে গেল সারা দেশে। টেলিভিশনের পর্দায় একের পর এক চ্যানেলে বড় খবর। ঈশ্বরদীতে ব্রেক ফেল করা ট্রেন থামালো 15 বছরের টোকাই মেয়ে, বাঁচালো কয়েকশো মানুষের প্রাণ। ফেসবুক আর খবরের কাগজে আমিনার রক্তাক্ত অবস্থার ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। রক্তাক্ত হাত দুটো নিয়ে সে বসে আছে লাইনের পাশে। এই ছবিটা দেখে দেশের লক্ষ লক্ষ মানুষ কেঁদে ফেলল। খবরটি দ্রুত পৌঁছে গেল খোদ গণভবনে। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর সালমা বেগম তখন বিজয় দিবস উপলক্ষে মন্ত্রীদের সাথে এক বিশেষ বৈঠকে বসেছিলেন। একজন সহকারী এসে তার কানে কানে খবরটি দিল। তিনি টিভির পর্দায় আমিনার ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে উঠলেন। তিনি সাথে সাথে বৈঠক থামিয়ে নির্দেশ দিলেন, এই মেয়ের সম্পর্কে সব খবর আমার এখনই চাই। কাল সকালেই আমি ঈশ্বরদী যাচ্ছি। পরের দিন সকালে সরকারি বিশাল হেলিকপ্টার ঈশ্বরদী সরকারি কলেজ মাঠে নামলো। সাথে বিশাল পুলিশ বাহিনী আর শত শত সাংবাদিকের ভিড়। আমিনা তখন তার ঘরের মেঝেতে বসে অসুস্থ বাবার মাথায় পানি দিচ্ছিল। বাবার জ্বর রাতেও ছাড়েনি। ঘরে একটা সাধারণ জ্বরের ওষুধও নেই। হঠাৎ দরজায় শব্দ হলো। আমিনা দরজা খুলেই অবাক হয়ে গেল। তার ভাঙা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী ডক্টর সালমা বেগম। পেছনে আরও অনেকে, কিন্তু তিনি একাই হাসি মুখে এগিয়ে এলেন। আমিনা, মা আমার, আমি ঢাকা থেকে তোমার সাথে দেখা করতে এসেছি। আমিনার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার অবস্থা হলো। সে পড়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রী দুই হাতে তাকে শক্ত করে ধরে ফেললেন। তুমি পড়বে না মা, তুমি গতকাল পুরো দেশকে একটা বিশাল শোকের হাত থেকে রক্ষা করেছো। তুমি তো আমাদের গর্ব। প্রধানমন্ত্রী সেই ভাঙাচোরা স্যাঁতস্যাঁতে ঘরে ঢুকলেন। চালের ফুটো দিয়ে শীতের বাতাস ঢুকছে। মেঝেতে ছেঁড়া পাটি পাতা। এক কোণে শুয়ে আছেন রহমত আলী। চোখ দুটো জ্বরে ঘোলা হয়ে আছে। তাকে দেখে প্রধানমন্ত্রীর চোখে পানি ভরে উঠল। তিনি পাশে বসে রহমত আলীর হাতটা ধরলেন। আপনি একটি সাহসী মেয়ের জন্ম দিয়েছেন। আপনার মেয়ে আর সারা বাংলার মেয়ে। আপনার মেয়ে আজ এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা করেছে আমাদের। রহমত আলী ফিসফিসিয়ে কাপা গলায় বললেন, ও আমার সারা জীবনের সব কষ্টের পুরস্কার ম্যাডাম। প্রধানমন্ত্রী তার সহকারীকে ডাকলেন। তারপর স্পষ্ট ও শক্ত গলায় বললেন, আজ থেকে আমিনার বাবার চিকিৎসার সমস্ত দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে। আর আমিনাকে পড়াশোনার জন্য পুরো খরচও দেওয়া হবে। ওর থাকা খাওয়া পড়াশোনা সব খরচ আজ থেকে রাষ্ট্রের। আমিনা ডুকরে কেঁদে উঠল, বলল, ম্যাডাম, আমার ঘরে যে বাবার জন্য একটা ওষুধও নেই। প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালেন। আমিনার মাথায় হাত রেখে তাকে বুকে টেনে নিয়ে বললেন, মা, আজ থেকে তোমার আর কোনো অভাব থাকবে না। তুমি শত শত শিশুকে এতিম হওয়ার হাত থেকে বাঁচিয়েছ। এবার এই দেশ তোমার সেই ঋণ শোধ করবে। সেই দিন বিকেলে ঈশ্বরদীতে এক বিশাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। প্রধানমন্ত্রী আমিনাকে নিজের পাশে মঞ্চে বসিয়ে বললেন, এই মেয়ের হাতে কোনো বড় কাগজের ডিগ্রি ছিল না, কিন্তু বুকে অসীম সাহস ছিল। সে যা করেছে তা অনেক বড় বড় পড়াশোনা জানা ইঞ্জিনিয়ারও হয়তো ওই ভয়ের মুহূর্তে করতে পারত না। একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই মেয়ের ভবিষ্যৎ কি হবে? সরকার কি তাকে রেলওয়েতে চাকরি দেবে? প্রধানমন্ত্রী হাসলেন। এখন ওকে কোনো চাকরি দেওয়া হবে না। ও আগে মন দিয়ে পড়বে, তারপর নিজের পথ নিজেই বেছে নেবে। তবে আমি চাই ও শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর একজন বড় ইঞ্জিনিয়ার তৈরি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশে আমিনা ও তার বাবাকে ঢাকায় নিয়ে আসা হলো। ঢাকার বড় হাসপাতালে রহমত আলীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো। দেশের সেরা ডাক্তাররা তার অপারেশন করলেন। ডাক্তাররা জানালেন, নকল পা লাগিয়ে তিনি আবার আগের মতো হাঁটতে পারবেন। এই খবর শুনে আমিনা সেদিন হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে এতটাই কাঁদল যে নার্সরা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? সে চোখ মুছে হাসি মুখে বলল, কিছু না গো আপা, আজ আমি আনন্দে কাঁদছি। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার মিরপুরে আমিনার জন্য একটি সুন্দর ও সাজানো ফ্ল্যাটের ব্যবস্থা করা হলো। ঘরে কারেন্ট আছে, পানি আছে, গ্যাস আছে, মাথার উপর ঘুরছে সুন্দর সিলিং ফ্যান। কয়েকদিন পর আমিনাকে ঢাকার অনেক বড় আর নামকরা ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানের ছাত্রী হিসেবে ভর্তি করা হলো। কয়েক বছর পর এইচএসসি পরীক্ষায় আমিনা 96% নাম্বার পেয়ে গোল্ডেন A+ পেল, যা ছিল ঢাকা বোর্ডে সবার থেকে বেশি। এরপর আমিনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের পালা। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষায় সে প্রথম সারি থেকে পড়ার সুযোগ পেল। বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অত্যন্ত কৃতিত্বের সাথে পাশ করে সে বড় বড় কোম্পানির
লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিল। সে ফিরে গেল ঈশ্বর দিতে, তার সেই পুরনো ঠিকানায়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো দিতে সেখানে সে গড়ে তুলল অবৈতনিক বিদ্যালয় আলোর পথ। যে মানুষগুলো এতদিন তাকে তাড়িয়ে দিত, তারাই আজ তাকে সম্মান করে। আমেনার এই অসামান্য জীবন সংগ্রামের কেবল একটি গল্পই নয়, এটি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি সুবিধাবঞ্চিত ছেলেমেয়ের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দরিদ্র বা অভাব কখনোই মেধা বা সাহসের পথে বাধা হতে পারে না। যদি বুকে অদম্য ইচ্ছাশক্তি থাকে, তবে ভাঙ্গারির বস্তা কাঁধে নেওয়া হাত দিয়েও বিশ্ব জয় করা সম্ভব। যেমনটি প্রখ্যাত আমেরিকান ফুটবল কোচ ভিন্স ল্যাম্বার্টি বলেছেন, বিজয়ীরা কখনো হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনোই বিজয়ী হতে পারে না। আমেনার জীবনের গল্প এই উক্তিরই এক বাস্তব প্রমাণ। জীবন আসলে পরাজয় তখনই হয় যখন মানুষ হাল ছেড়ে দেয়। অদম্য সাহস আর কখনো হাল না ছাড়ার মানসিকতা থাকলে বস্তির ছোট কুঁড়েঘর থেকেও সারা পৃথিবীকে জয় করা যায়। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে আগামী কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।